সারা বিশ্বে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইসরায়েল হিজবুল্লাহর রয়েছে পাল্টা হামলা ও যুদ্ধ, আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন রাষ্ট্রকেই দায়ী করছে পুতিন। আরো জানিয়ে দিচ্ছি, গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের। অন্যদিকে হামলা সত্ত্বেও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি বহাল, বলছেন ব্লিংকেন। আরো জানিয়ে দেব, ইরান ফিলিস্তিনি ইস্যুকে প্রথম অগ্রাধিকার দেবে ট্রাম্প প্রশাসন। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, সিরিয়ার বিদ্রোহীদের হাতে আরেক শহর পতন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মধ্যপ্রাচ্যের সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন রাষ্ট্রকেই দায়ী করছেন পুতিন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন দেশকেই দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে এমন প্রতিবেদন জানিয়েছে আনাদোলু এজেন্সি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিভি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন, সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রতিক্রিয়া। এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা করতে হবে। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পাচ্ছে। পুতিন সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেছেন, কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা তার দেশের জন্য দুঃখজনক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন দেশের দায়ী করে রাশিয়ার প্রেসিডেন্ট এমন প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রাথমিকভাবে ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন রাষ্ট্রের সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করছে। তিনি আরো বলেছেন যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এমন কোনো প্রিন্স দেশের উপর গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ করার নিষেধ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের অভিযোগের পর গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিপন্থী গোষ্ঠীগুলো যুদ্ধ অপরাধের অভিযোগ করার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যুদ্ধ করার প্রায় 30 জন সৈন্য ও অফিসারকে বিদেশ ভ্রমণ এড়াতে সতর্ক করেছে। তাদের মধ্যে অন্তত 8 জন সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে বর্তমানে অবস্থান করেছে। তাদেরকেও সেখান থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রটি আরো জানিয়েছে, ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বর্তমানে সৈন্যদের বিদেশ ভ্রমণে বাধা দেয় না, তবে তাদের অনুমোদন করার আগে গাজায় কাজ করা সৈন্যদের জন্য বিদেশ ভ্রমণে একটি ঝুঁকিপূর্ণ বলে মনে করছে তারা। সূত্র টাইমস অফ ইসরায়েল। হামলা সত্ত্বেও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি বহাল রয়েছে, বলছেন ব্লিংকেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হিজবুল্লাহ ভঙ্গুর যুদ্ধবিরতি জারি আছে, তবে যুদ্ধরত পদক্ষেপগুলো সাম্প্রতিক দিনগুলোতে পর্যায়ক্রমে একে অপরের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ব্রাসেলস ন্যাটোর বৈঠকে অবকাশে ব্লিংকেন সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং আমরা কথিত লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ দেখে দেওয়ার সময় যে প্রতিক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ব্যবহার করছি। ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় 14 মাসের লড়াইয়ের অবসানের লক্ষ্যে এক সপ্তাহ আগে করা যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে। ওই লড়াইয়ে লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইসরায়েলি লেবানন সীমান্তে উভয় পাশের বিশাল সংখ্যক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। ফ্রান্স জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরায়েল, লেবানন এবং যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে একটি কমিটিকে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ
যোগাযোগ বজায় রাখা এবং যে কোনো উত্তেজনা এড়াতে লক্ষণ চিহ্নিত করা এবং মোকাবেলা করা নিশ্চিত করতে দায়িত্বে নেওয়া হয়েছে। ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতি কার্যকরভাবে পদক্ষেপ পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা ফ্রান্সের সাথে যে প্রতিক্রিয়া প্রতিষ্ঠিত করেছি তা কাজ করেছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে এটি কাজ করা অব্যাহত রাখবে। যদি এই নিয়ে উদ্বেগ না থাকে যে এক পক্ষ বা অন্য পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এটি যদি আমাদের নজরে আসে তাহলে আমরা কোনো না কোনো উপায়ে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো একসাথে যোগাযোগ করি। ঠিক সেটিই হয়েছে। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী লেবানন সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষীরা একটি বাফার জোন বজায় রেখে সীমান্ত এলাকা থেকে পিছু হটবে বলে কথা রয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে কমপক্ষে 4047 জন নিহত এবং 16,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। আবিয়াদ বলেন, বেশিরভাগ হতাহতের ঘটনা 15 সেপ্টেম্বরের পর ঘটেছে এবং নিহতদের প্রতিকৃত এবং সংখ্যাও বেশি বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান ফিলিস্তিনি ইস্যুকে প্রথম অধিকার দেবে ট্রাম্প প্রশাসন। ইরান ফিলিস্তিন ইস্যুকে অগ্র অধিকার দেবে ট্রাম্প প্রশাসন। নবনিযুক্ত মার্কিন মধ্যপ্রাচ্য উপদেষ্টা মাসাদ বুলোস ফারাসি পত্রিকা লে পয়েন্টকে এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম অধিকার হবে অবিলম্বে ইসরায়েল বন্দীদের মুক্তি করা এবং ইরানের পরমাণু সমঝোতা দিকে নজর রাখা। বুলোস বলেন, বন্দীদের মুক্তি গাজার ভবিষ্যতের বিষয়গুলো থেকে আলাদা হওয়া উচিত। তাদের একটি অস্থায়ী যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে আসা উচিত বলেও এই মন্ত্রী মনে করছেন। সিরিয়ার বিদ্রোহীদের হাতে আরেক শহর পতন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ্পো এবং ইদলিব প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মারাত আল নুমান দখলের পর এবার আর এক জনপদ হামলার দোরগোড়ায় পৌঁছে গেছে বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনী। বিদ্রোহী শিবির এবং সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা হামা শহরের কয়েক মাইল উত্তরে পৌঁছে গেছে। মার শাহর শহরতলি ও এখন তাদের হাতে দখল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সদস্যরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে এখনো বিদ্রোহীদের উগ্র গতি রুখতে রাশিয়া বিমান হামলা চালানোর অগ্রগতি বিদ্রোহী বাহিনীর উপরে চলমান রয়েছে। উল্লেখ্য, এইচটিএস এর আগে নাম ছিল নুসারাত ফ্রন্ট। মার্কিন এবং রাশিয়া সহ আরো বেশ কিছু দেশ এদের উগ্রবাদী গোষ্ঠী বলে চিহ্নিত করেছে। তুরস্কের মদতে পুষ্ট আসাদ বিরোধী বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি এসএনএ ভেঙেই তৈরি হয়েছে এই গোষ্ঠীটি। অন্যদিকে জৈশ আল ইজ্জার সাথে সম্পর্ক রয়েছে উগ্রবাদী এই গোষ্ঠীগুলোর। ওই যৌথ বাহিনীকে তুরস্ক মদত দিচ্ছে বলে আসাদ সরকারের অভিযোগ রয়েছে। গত 13 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। সেখানে লড়াইয়ে নিয়োজিত রয়েছে বেশি কয়েকটি পক্ষ। 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রীপন্থী সশস্ত্র গোষ্ঠীকে মদত দিয়েছিল আমেরিকা। পরবর্তী সময়ে আইএস এর অগ্রযাত্রা শুরুতে ন্যাটো বাহিনীর হামলা চালিয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের এক অংশ বলছে, গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনী আসাদ বাহিনীর অবস্থান দুর্বল করে দিয়েছে। তাই দামাস্কাস রক্ষা করার জন্য তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সূত্র আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া।